আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা। সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনূস তার কিছু কথাবার্তায় তার আসল উদ্দেশ্যটা বেরিয়ে গেল। সেই আসল উদ্দেশ্যটা কি? সেটা আমরা জানি। সেটা আপনাদেরকে শোনাচ্ছি। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আসলে নিরপেক্ষ নন। কয়েকদিন আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব তিনি বলেছিলেন যে নির্দিষ্ট ২-১ জনের কথা যে তারা যদি সরকারে থাকে তাহলে সরকারের নিরপেক্ষতা হারিয়ে ফেলবে। তাই তত্ত্বাবধায়ক সরকার দরকার একটা নির্বাচন হওয়ার জন্য। কথাটা ১০০% সত্যি এবং দেশের সমস্ত নিরপেক্ষ মানুষগুলো তাই মনে করে। কিন্তু আসলে এখন যা দেখা গেল ডক্টর মোহাম্মদ ইউনূসের কথায় তিনিই নিরপেক্ষ নন। যা কিছু হচ্ছে তিনিই সবকিছু করাচ্ছেন। তিনিই হচ্ছেন আসল মাস্টারমাইন্ড। তিনি ডক্টর মোহাম্মদ ইউনূস ইংল্যান্ডের এক প্রখ্যাত সংবাদ মাধ্যমে তিনি এক সাক্ষাৎকার দিয়েছেন সম্প্রতি। সেটা এই সম্প্রতি প্রকাশ হয়েছে। সেখানে তিনি অনেক বিষয় নিয়ে কথা বলেছেন। আন্দোলন নিয়ে কথা বলেছেন, ৫ই আগস্ট নিয়ে কথা বলেছেন। অনেক বিষয় নিয়ে তিনি কথা বলেছেন। তার ভিতরে একটা কথা ছিল ছাত্রদের রাজনীতি সম্পর্কে। এবং ছাত্রদের রাজনীতি সম্পর্কে তিনি বলেছেন যে ছাত্ররা তাকে বলেছে যে, "আমাদেরকে তো কেউ চিনে না। আমরা যদি নির্বাচনে যাই তাহলে কে আমাদেরকে ভোট দিবে? আমরা তো এমপিও হতে পারব না।" তখন ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলেছেন, "না, তোমাদেরকে সবাই চিনে। তোমরা চেষ্টা করতে থাকো বা চেষ্টা করে যাও বা চেষ্টা করতে পারো।" এই কথা তিনি বলেছেন। অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস তিনিই চাচ্ছেন এই ছাত্রদেরকে রাজনৈতিক দল গঠন করার জন্য। উদ্দেশ্যটা কি? এখন হলো উদ্দেশ্যটা কি? সেই উদ্দেশ্যটা আমি বলতেছি। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ৯১ সনে যখন ১ম বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার হয়, তখন তিনি ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের একজন উপদেষ্টা এবং সেই উপদেষ্টা থাকাকালীন সময় তিনি তো মানুষ তাকে নিরপেক্ষ মনে করছেন এবং নিরপেক্ষভাবে কাজ করছেন এইটাই মনে করে। কিন্তু ২০০৬ সালে এসে একজন উপদেষ্টা তিনি এসে নতুন রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করলেন এবং গঠন করলেন ২.৫ মাস পর আবার ভেঙে দিলেন। এখন এর আগে পরে অনেক উপদেষ্টাই তৈরি হয়েছে। কিন্তু কোন উপদেষ্টাই কিন্তু রাজনৈতিক দল গঠন করে নাই। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের যে মনের আশা, যেটা শেখ হাসিনা বলতেন যে খায়েশ, সেই খায়েশ হচ্ছে তিনি রাজনৈতিক দল গঠন করবেন, সরকারে যাবেন, ক্ষমতায় থাকবেন। তার পিছনে বড় কোনো এক দেশ আছে, তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো এখন ব্যাপার হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস একজন প্রাক্তন উপদেষ্টা হয়ে তিনি একটি রাজনৈতিক দল গঠন করতে চেয়েছিলেন, কিন্তু সর্বশেষে তিনি আর সেটা করতে পারেন নাই। কিন্তু সেই যে তার মনের আশা বা আকাঙ্ক্ষা, সেখান থেকে কিন্তু তিনি থেমে যায় নাই বা তিনি চুপ করে বসে নাই। তারই ধারাবাহিকতা অনুযায়ী এখন এই যে ছাত্রদের রাজনীতি, ছাত্রদের রাজনীতি এর মানে হচ্ছে তিনি বলেছেন ছাত্ররাই তাকে নিয়োগ দিয়েছে। এখন যদি ছাত্ররা এই রাজনৈতিক দল গঠন করে এবং ছাত্রদেরকে যদি সেই ২০০৮ সালে যেরকম আওয়ামী লীগকে ক্ষমতায় আনা হয়েছিল, সেরকমভাবে নির্বাচন করে ছাত্রদেরকে ক্ষমতায় আনা হয়, তাহলে ছাত্ররাই আবার প্রস্তাব দেবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধানমন্ত্রী হওয়ার জন্য। এবং তিনি আবার তখন হাসি মুখে বলবে, "ছাত্রদের কথা আমি ফেলে দিতে পারি নাই। তাই আমি আবার প্রধানমন্ত্রী হলাম প্রধান উপদেষ্টা থেকে।" এটাই হচ্ছে তার প্ল্যান। আর যে সংস্কার সেটা হচ্ছে মূলা। এই সংস্কারের কথা বলে তিনি কালক্ষেপণ করতেছেন যাতে ছাত্ররা সারা বাংলাদেশে একটি শক্তি অর্জন করতে পারে। কিন্তু এটা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বাংলাদেশ জন্মের পর থেকে যেগুলা দেখা গেছে যে এরকমের কিংস পার্টি বা এরকমের অনেক জোয়ারে আসছে ভাটায় চলে গেছে। এই যে কুরাইশি, ফেরদৌস কুরাইশি, তারপরে ইব্রাহিম, আর্মি অফিসার ইব্রাহিম, এরপরে আমরা দেখেছি ডক্টর কামাল রাজনীতি দল করেছিলেন, বি চৌধুরী রাজনৈতিক দল করেছিলেন এবং আ কাদের সিদ্দিকী সাহেব রাজনৈতিক দল করেছিলেন। এরা এক সময় এক হয়ে রাজনৈতিক দল করেন, ২ দিন পর সব ভেঙে টুকরো, টুকরো হয়ে যায়। অনেকে বিলীন হয়ে গেছেন। কেউ টিকে থাকতে পারে নাই। সর্বশেষ দেখা যায়
দেশে ওই আওয়ামী লীগ আর বিএনপি এই দুইটাই টিকে থাকে, আর জামাত ইসলাম আছে। তো এটাই হচ্ছে বাংলাদেশের রাজনীতির ধর্ম। তাই এখন তারা যেটা চাচ্ছে বা করতে চাচ্ছে সেটা যে কতটা সফল হবে জানি না, জনগণ তা বুঝিয়ে দিবে। তবে ডক্টর মোহাম্মদ ইউনূসের কথায় যেটা প্রকাশ পেল, যা এখন বেরিয়ে এলো, সেটা হচ্ছে তারা যেটা করতে চাচ্ছে সেটা হয়তো শেষ পর্যন্ত সম্ভব নাও হতে পারে। যেহেতু ২০০৭-৮ সালে ইচ্ছা ছিল -2 ফর্মুলা এপ্লাই করছে, তখন যে ভুল ত্রুটি হয়েছে সেগুলোকে শুধরে নিয়ে এখন হয়তো আবারও -2 র পথে হাঁটতেছে। তাই আওয়ামী লীগ তো মাঠে নেই, আওয়ামী লীগ তো হারিয়ে গেছে বা পালিয়ে গেছে বা লুকিয়ে আছে। এখন আছে মাঠে বিএনপি। তাই হয়তো বিএনপিকেও মাইনাস করার জন্য বিভিন্ন রকমভাবে কাজ চলতেছে। এর সাথে আছে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ছাত্রদের সাথে আছে জামায়াতে ইসলামী। জামায়াতে ইসলামী তাদের সাথে একত্রী পথ চলতেছে, যেগুলা দেখা যায়, কথা যেটা শোনা যায় যে সমন্বয়কদের ভিতরে ১০০-র উপরেই ছিল শিবিরের কর্মী। তাহলে রাজনৈতিক দল যদি গঠন করা হয়, তাহলে এই ১০০-র উপরে যে শিবির কর্মী আছে সারা বাংলাদেশে, তারাই থাকবে এই রাজনৈতিক দলগুলোর ভিতরে। তাহলে কি হলো? জামাতে ইসলাম তো থাকবে, সাথে সাপোর্টিং আরো কিছু দল থাকবে যেগুলো জামাতের হয়ে কাজ করবে কিন্তু অন্য দলের মতো। যেমন এবি পার্টি, আবার ছাত্রদের এই দল। এরকম জামাতের সুদূর প্রসারী চিন্তাভাবনা, তারা ক্ষমতায় যাবে এবং তাদের আমলে যা বিরোধী দল থাকবে সব তাদের লোকই থাকবে, অন্য কোনো দল থাকবে না। এই রকমের কিছু চিন্তাভাবনা নিয়ে তারা সামনে আগাচ্ছে। তো এখন যেটা আপাতদৃষ্টিতে দেখা যাচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সামনে রেখে জামাত ইসলাম এগিয়ে যাচ্ছে, অর্থাৎ ছাত্রদের মাধ্যমে রাজনৈতিক দল হবে, এটা জামাতের সমর্থনে থাকবে এবং দুজন ইউটিউবার আছে, অনেক বিখ্যাত ইউটিউবার যাদের অনেক জনসমর্থন আছে বা অনেক সাবস্ক্রাইবার্স আছে, তারাও এখন এই ডক্টর মোহাম্মদ ইউনূস এবং জামাতের পক্ষে কথা বলে। অনেকে আওয়ামী লীগের লোকজন বা অনেকেই বলে যে এরা হচ্ছে জামাতের পেইড এজেন্ট। তাই তারা এই ধরনের কথা বলে। আমি জানি না, আমার কাছে প্রমাণ নাই। অনেকের কাছ থেকে আমি শুনে তাই বললাম। তো এই যে পথে হাঁটতেছে দেশ, স্বপ্নটা হচ্ছে এইটাই যে ডক্টর মোহাম্মদ ইউনূস একটি দল গঠন করবে। শিবিরের সব লোকজন, জামাতের লোকজনই এর ভিতরে থাকবে। তারা ক্ষমতায় যাবে। ক্ষমতায় যাওয়ার পরে আবার আ এই ছাত্ররাই ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলবে যে, "আপনি স্যার আসুন, ক্ষমতায় থাকুন।" তখন তারে আবার ক্ষমতায় নেবে ডক্টর মোহাম্মদ ইউনূস আবার হাসি মুখে বলবে, "ছাত্ররা আমাকে বলছে আমি আর ফেলতে পারি নাই।" এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের বয়স এখনো অনেক। তিনি হয়তো প্রকৃতির ডাকে একসময় চলেই যাবেন। এটা নির্ধারিত, সবাই জানে। তারপরে গিয়ে জামাত সেখানে বসে পড়বে। জামাত সেখানে উম ঘাঁটি গেড়ে বসবে। এটাই হচ্ছে তাদের মাস্টার প্ল্যান। তো এগুলো আমরা সব বুঝে ফেলেছি, জনগণ বুঝে ফেলেছে এখন। আস্তে, আস্তে সবকিছু ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো দেখা যাক সামনে কি হয়। তবে যা কিছু হচ্ছে এতে এটাই মনে হয় যে দেশে অরাজকতার সৃষ্টি হলে আওয়ামী লীগ আবার ঘোমটা খুলে বেরিয়ে আসতে পারে, লুকানো অবস্থা থেকে রাস্তায় নেমে চলে আসতে পারে। এবং যদি ইলেকশন দেয়া না হয় তাহলে বিএনপি হয়তো আন্দোলনে নামতে পারে, রাস্তায় নামতে পারে। তখন শেখ হাসিনা যেরকম সবকিছু মুক্তিযুদ্ধের চেতনা বলে, বিএনপি জামাতের লোক বলে সবকিছু আড়াল করে ফেলতো, ঠিক সেরকমেরই বর্তমান সরকার বা ওই কিছু ইউটিউবার আরো কিছু লোকজন আছে, তারা বিএনপির এই আন্দোলনের কথা বললেই তারা বলে যে আওয়ামী লীগের সাথে এক হয়ে যায়, আওয়ামী লীগের কথা বলতেছে। এই একটা শেখ হাসিনার মতো আরেকটা কুকৌশল তারা অবলম্বন করতেছে। তবে যদি আওয়ামী লীগ আর বিএনপি একত্রই রাস্তায় নেমে যায়, আওয়ামী লীগের বিএনপিকে যদি বাধ্য করে রাস্তায় নামতে, আর আওয়ামী লীগ যদি এই সুযোগে বেরিয়ে আসে, তাহলে এই স্বপ্ন হয়তো স্বপ্নই থেকে যাবে। মনে হয় বাস্তবে রূপ ধারণ করবে কিনা এটা বোঝা বড় কঠিন। প্রশ্ন দেখা দিয়েছে সেটাই, যে বাস্তবে এটা রূপ ধারণ করবে কিনা। তবে স্বপ্ন তো সবারই থাকে। সেই স্বপ্ন নিয়ে তারা এগিয়ে যাবে, এটাই স্বাভাবিক। বাস্তবে কি ঘটবে সেটা দেখা যাবে সামনে। আর যাই হোক, বারে বাংলাদেশের মানুষ এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে
হাজারো অসুবিধার মধ্যে কাটাচ্ছে। আমি অনুরোধ জানাবো দেশের নীতি নির্ধারকদের, আপনারা এই খেলা থেকে বন্ধ করুন, এই খেলা থেকে বেরিয়ে আসুন, দেশের মানুষকে মুক্তি দেন। দেশের মানুষ খেতে পারতেছে না, পড়তে পারতেছে না, দেশটা ধ্বংস হয়ে গেছে, আরো ধ্বংস হয়ে যাচ্ছে। শুধুমাত্র প্রবাসীদের টাকার উপরে টিকে আছে দেশটা। দেশটাকে বাঁচান, দেশের মানুষের কথা একবার চিন্তা করেন, এইসব খেলা বন্ধ করেন, অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেন অতি শীঘ্র। যারা জনগণকে ভোট দিবে তারা ক্ষমতায় যাবে, তা নিয়ে আর টালবাহানা করবেন না। কারণ এই ১৫-১৬ বছর যে আন্দোলন হয়েছে, ভোটের জন্যই আন্দোলন হয়েছে, গণতন্ত্রের জন্য আন্দোলন হয়েছে এবং কথা বলার জন্য আন্দোলন হয়েছে। মূল উদ্দেশ্য ছিল ভোট। কারণ একটাও ভোট শেখ হাসিনা নিরপেক্ষভাবে করে নাই বা ভোটই করে নাই তিনি। সেইজন্য তাই সমস্ত কিছু বাদ দিয়ে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ একটি নির্বাচন দেন অতি দ্রুত। জনগণ যাকে ভোট দেবে তারা ক্ষমতায় যাবে এবং দেশে একটা প্রকৃত স্বাভাবিক অবস্থা বিরাজ করুক। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।